চট্টগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্প থেকে সংগ্রহের পর বাড়তি দামে বিক্রি করছেন অনেকে, ভোগান্তি বাড়ছে গ্রাহকদের। একটা পাম্পের লাইনে দাঁড়িয়ে দেখলে 2-3 ঘন্টা যাচ্ছে তেল নিতে। তেলের দাম বাড়বে মনে করে সবাই তেল ধরে রাখছে, অনেক পেট্রোল পাম্পে তেল দিচ্ছে না। সন্ত্রাস দমনে বন্দরনগরীতে বিশেষ অভিযানের ঘোষণা, সিএমপির নতুন কমিশনারের। ট্রাফিক অব্যবস্থাপনা দূর করার উপর গুরুত্ব আরোপ। মাদক এবং চাঁদাবাজ আমাদের জিরো টলারেন্স, সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালিত হবে। রাঙামাটিতে বাড়ছে হলুদের আবাদ, ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা। বাজার দর নিম্নমুখী হওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। প্রথম শিরোনামে জানালাম, জ্বালানি তেল সংকটে পাল্টে গেছে চট্টগ্রামের সব পেট্রোল পাম্পের চিত্র। কেউ নানা কৌশলে তেল সংগ্রহ মজুত করে বাড়তি দরে বিক্রি করছে। আজ হাতে নাতে ধরা পড়েছে একজন। এছাড়া পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন তো লেগে আছে। সংকটের প্রভাব পড়ছে বিভিন্ন খাতে। পোশাক বয়স বলে দিচ্ছে বাইকটি এই কিশোরের নয়। আগের দিনও এই পাম্প থেকে অন্য একটি মোটরসাইকেলে তেল নিয়েছে, আজও এসেছে। সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করাতেই স্বীকার করে বাইকটি তার নয়। প্রতিদিন এভাবে তেল নেয়, 120 টাকার অকটেন বিক্রি করে 150 টাকায়। ধরা পড়ার পর ক্ষমা চেয়ে চলে যায়। বেশি বেজে গেছে, ও গাড়ি আটকে গেছে, তেলের জন্য আসতে পারতেছে না, তো তাকে সাহায্য করে আর কি। এগুলো নিয়ে আর কি তো ব্যবসা করি না, তেলেগুলো নিয়ে আমি তো আর কি ব্যবসা করি না। এগুলো যারা বেজে যায় তাদেরকে দাও, ওরা 200-150 টাকা করে দেয়। হ্যাঁ। গাড়ি ছিল ওদের 5টা, মানুষ 3 জন, একটা করে সামনে নেয়, একটা পিছনে নিয়ে আসে, একটা সামনে নেয়, একজন পিছনে নিয়ে আসে, এরকম করে গাড়িগুলো এতটুকু পর্যন্ত নিয়ে আসে। জ্বালানি তেল সংকট আরও বাড়বে এমন শঙ্কায় অনেকে নানা কৌশলে মজুত করছেন, কেউ বিক্রি করছেন বেশি দামে। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাইড শেয়ার রাইডারদের মধ্যে। দিনের অর্ধেকটা সময় পার করতে হচ্ছে পাম্পে পাম্পে ঘুরে, কমেছে আয়। একবার পাম্পে গেলে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লেগে যায়, 200 টাকার উপরে তেল নেওয়া যায় না। একটা পাম্পের লাইনে দাঁড়িয়ে দেখলে 2-3 ঘন্টা যাচ্ছে তেল নিতে। তারপর দেখা যাচ্ছে আর সারাদিন বাড়া মারা হচ্ছে না। তো আমাদের জীবনটা কিভাবে চলবে? তেলের দাম বাড়বে মনে করে সবাই তেল ধরে রাখছে, অনেক পেট্রোল পাম্পে তেল দিচ্ছে না। সংকটের শুরু থেকে চট্টগ্রামে অনেক পেট্রোল পাম্প বন্ধ। যেগুলো খোলা সেগুলোর সামনে দিনভর শত শত গাড়ির দীর্ঘ লাইন ঠেলে তেল নিতে নিতে পুড়ছে কয়েক লিটার তেল। ভোগান্তি চরমে। এই 8-9 ঘন্টা বসে আছি, একেবারে আন্তর্গুলো লাস্ট সীমানা পর্যন্ত। তো আমরা অনেক লাঞ্ছিত পড়তেছি, এগুলো লাভ নাই। অনেক পেট্রোল পাম্পে ঘুরে দেখতেছি বন্ধ। কম না হলে 50 বার উপরে স্টার্ট দিছি, তো এইভাবে তো আমাদের 500 টাকার তেল চলেই যাচ্ছে। একটু স্টার্ট দিয়ে আসতে হচ্ছে। এরকম হইলে প্রায় অনেক লিটার, 2-3 লিটারের মতো তেল চলে গেছে। সরবরাহ আগের থেকে অনেক কম পাচ্ছি। মনে করেন আমরা যেখানে সরবরাহ 4 গাড়ি পেতাম, এখানে 2 গাড়ি আসতেছে আমাদের। ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতি বলছেন পাম্প মালিকরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির খবর জানবো। সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন আমাদের জন্য, চট্টগ্রামে আছেন তিনি। জুবায়েদ, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে তেলের সংকট তো রয়েছে, অনেকে আবার মজুত করে রাখছে, কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি যথার্থই বলেছেন, তেলের মজুত অনেকে করার চেষ্টা করছে। একবার তেল নিয়ে ঘুরে তারা আবার পেছনের লাইনে দাঁড়ানোর চেষ্টা করছে, যদি সেই সুযোগ না পায় অন্য একটি পাম্পে গিয়ে তারা সেই তেলগুলো সংগ্রহ করছে। অনেকে বিভিন্ন রকমের আবদার করছেন, তাদের বাইকটা নষ্ট হয়ে গেছে বা গাড়ি নষ্ট হয়ে গেছে, যার কারণে তারা বাইক বা গাড়ি আনতে পারেননি, বোতলে যাতে তাদেরকে দেওয়া হয়। এভাবে করেও কেউ অসাধু উপায়ে চাইছে তেল মজুত করতে। কিন্তু যাদের নিতান্তই প্রয়োজন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাদের যে কাঙ্ক্ষিত জ্বালানি সেই জ্বালানিটা নিচ্ছে। এবং প্রত্যেকেই এই যে তাদের অপেক্ষা করতে হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বা যে জ্বালানির পরিমাণটা তাদের প্রয়োজন সেটি পাচ্ছে না, তাদের ক্ষোভ প্রকাশ করছেন। যদিও বা জেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের পক্ষ থেকে আমরা দেখেছি যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেই অভিযানগুলোতে জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে কিনা বা যেই তালিকা তারা দিয়েছে সেই তালিকার সাথে তাদের
এই পাম্পে কতটুকু তেল আছে বা পাম্পগুলো কতটুকু মজুদ রেখেছে সেটি সামঞ্জস্য আছে কিনা সেটিও তারা যাচাই করে দেখছেন। পাশাপাশি তেলের জন্য যাতে কোনো রকমের সমস্যা কেউ সৃষ্টি করতে না পারে, মানে তেলের মজুদ যাতে কেউ করতে না পারে, সেজন্য তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এবং সাধারণ মানুষ বা ভুক্তভোগী যারা আছেন লাইনে দাঁড়াচ্ছেন তারা বলছেন এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় এবং সরকারের একটা দৃঢ় এবং কঠোর পদক্ষেপ তারা চাইছেন। শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ জুবাইদ। এবার আমরা পার্বত্য অঞ্চলের খবর জানবো। রাঙামাটিতে যাচ্ছি, সহকর্মী শামসুল আলম আছেন সেখানে এবং আরেকজন সহকর্মী খাগড়াছড়িতে শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন। আগে রাঙামাটিতে যাব। রাঙামাটি কি অবস্থা শামসুল? গ্রাহকরা পাম্প থেকে চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন কিনা, কি চিত্র দেখছেন জানাবেন। বৃষ্টি দেশের অন্যান্য স্থানের মতো রাঙ্গামাটিতেও এখানে কিন্তু তেলের সংকট প্রকট থেকে প্রকট আকার ধারণ করেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি আজ কয়েকদিন যাবৎ রাঙ্গামাটিতে যে গ্রাহকরা রয়েছে, গ্রাহকরা বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে এসে তারা কিন্তু তেলের জন্য এসে ফিরে যাচ্ছে। আমি আপনাকে মাধ্যমে যে বলে রাখি যে রাঙ্গামাটি কিন্তু পার্বত্য এলাকাতে যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, উপজেলাগুলোর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নদীপথ। এই নদীপথে যেসব লোকজন চলাফেরা করে তার মধ্যে 7টি উপজেলা, 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলার সাথে নৌপথে যোগাযোগ। এই নৌপথে যোগাযোগ যে লঞ্চ এবং ইঞ্জিন চালিত যে বোটগুলো রয়েছে, ইঞ্জিন চালিত বোট এবং লঞ্চের যে তেল সরবরাহ করতে না পারায় ইতিমধ্যে বেশ কিছু উপজেলার সাথে সরাসরি লঞ্চ যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে। তাছাড়া আপনি জানেন যে রাঙ্গামাটির যে সর্ববৃহৎ যে কাপ্তাইলে হ্রদ রয়েছে, কাপ্তাই হ্রদে হচ্ছে মিঠা পানি এই মাছের জন্য বিখ্যাত। এই হ্রদের যে মাছ আহরণ করে জেলেরা, তারা যে ট্রলার নিয়ে এই লেকের মধ্যে যায়, এই তেল সংকটের কারণে অনেক ট্রলার তারা কিন্তু মাছ ধরার জন্য লেকের মধ্যে যাওয়া সম্ভব হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে আগের তুলনায় বর্তমানে মাছ আহরণটা অনেকটা কমে গেছে। তাছাড়া যে বিভিন্ন যানবাহন যে রয়েছে, যানবাহনের গুলো যে সংকট রয়েছে, এই সংকটের কারণে তারা নিয়মিত তেল না পাওয়ার কারণে তারা তারা ভোগান্তিতে পড়েছে। শুনছিলাম আমরা শামসুল, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে খাগড়াছড়িতে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন। শাহরিয়ার, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন তেলের সংকট নিয়ে? গ্রাহক এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছে সেটি তো জানাবেন। আরেকটি বিষয়, ডিপো থেকে তেল সরবরাহ পর্যাপ্ত আছে কিনা এটিও জানতে চাই। বৃষ্টি, তেলের সংকট একেবারেই চরমে পৌঁছেছে খাগড়াছড়িতে, আমরা সেটি দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, আমি জেলা শহরের একটি পাম্পে দাঁড়িয়ে আছি এবং সেখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ একটি যানজট, পাশাপাশি এখানে দীর্ঘ একটি সারি লাইন দাঁড়িয়ে আছে। অর্থাৎ দুপুরের পর থেকে এই পাম্পটিতে মোটরসাইকেল চালকরা, মোটরসাইকেল মালিকানাধীন এবং ভাড়ায় চালিত মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য পরিবহনও এখানে অপেক্ষা করছে তেলের জন্য। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটরসাইকেল ছাড়াও অনেকেই প্লাস্টিকের জার নিয়ে এখানে তেল সংগ্রহ করতে আসছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। ঠিক এই পাম্পটিতে এই পর্যন্ত 4,500 লিটার অকটেন বিতরণ করেছে এই পর্যন্ত, সেটা আমরা পাম্প সূত্রে জানতে পারছি। আরেকটি বিষয় বলে রাখি যে খাগড়াছড়িতে পাম্প মালিকরা বলছেন যে তাদের কাছে তেলের সংকট নেই, তবে সাধারণ মানুষ ক্রেতা সেজে যে তেল নিচ্ছে সেটি তারা অতিরিক্ত নিয়ে যাচ্ছেন এমন একটি অভিযোগ করছেন। বিশেষ করে প্লাস্টিক জারে করে যে তেল সংগ্রহ করা হচ্ছে সেটির মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। একই সাথে আরেকটি তথ্য আমরা পাম্প মালিকদের থেকে জানতে পেরেছি, তারা আমাদেরকে বলছেন গতকাল টাকা পাঠালেও চট্টগ্রাম থেকে ভাউচার করে খাগড়াছড়িতে কোনো তেল সরবরাহ করেনি, সেটি পাম্প সূত্রে আমাদেরকে জানাচ্ছেন। পাশাপাশি আরেকটি কথা বলি, পাম্প ছাড়াও যেসব খুচরা দোকানদার পাড়া মহল্লায় রয়েছে তারাও কিন্তু একই কথা বলছেন যে তেলের যে সংকট সেটির আসলে মূলত গ্রাহক পর্যায়ে কিন্তু ক্রাইসিসটা সৃষ্টি করেছে, সেটা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ। আপনার মাধ্যমে শুনছিলাম ইউনুস। সন্ত্রাস দমনে চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে পুলিশ। চাঁদাবাজি, মাদক বাণিজ্য বন্ধে জিরো টলারেন্সের কথা জানান সিএমপির নতুন কমিশনার। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে এবং যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনা দূর করতে বিশেষ পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
ভোটের আগে বিএনপির প্রার্থীর প্রচারণায় সশস্ত্র হামলা, সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ সহ অন্যান্য সন্ত্রাসীদের সশস্ত্র কর্মকাণ্ড বহুল আলোচিত। পাশাপাশি বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি, দখল বাণিজ্য। দায়িত্ব গ্রহণ করে প্রথম সংবাদ সম্মেলনে অপরাধ দমনে পরিকল্পনা তুলে ধরেন সিএমপির নতুন কমিশনার। মাদক বাণিজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্সের কথা জানান। বলেন জড়িত পুলিশ সদস্যরাও ছাড় পাবে না। মাদক এবং চাঁদাবাজ আমাদের জিরো টলারেন্স। আমাদের এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের শৈথিল্য, আমাদের পুলিশ সদস্যরও কোনো ধরনের শৈথিল্য আমরা বরদাস্ত করব না। এটাতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালিত হবে। আমরা একটি ক্লাস প্রোগ্রাম নেব এবং এর মাধ্যমে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো নগরীকে অপরাধমুক্ত রাখার। বন্দরনগরীর সড়কে বিশৃঙ্খলা, ট্রাফিক অব্যবস্থাপনায় ভোগান্তি চরমে। আইন না মানার প্রবণতা সবার মধ্যে। চালক যাত্রীদের ভোগান্তি চরমে। এসব বিষয়েও পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন কমিশনার। নগরবাসীকে যানজটমুক্ত নগর জীবন উপহার দেওয়ার জন্য আমাদের ট্রাফিক ব্যবস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা এটি অব্যাহত রাখবো। ইনশাল্লাহ চট্টগ্রাম নগরীকে আমরা একটি শান্তিপূর্ণ সেফ সিটি হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। বুধবার সিএমপির 34তম কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন উপপুলিশ মহাপরিদর্শক হাসান মোহাম্মদ শওকত আলী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে হামের প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও 20 জন শিশু ভর্তি হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত 7 জন শিশুর হাম, 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 80 জনেরও বেশি। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকা ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। এ অবস্থায় আগামী রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। সহকর্মী জুবাইর রিফাত অপেক্ষা করছেন আমাদের জন্য। রিফাত, আপনি তো নিশ্চয়ই কোনো হাসপাতালের সামনেই আছেন। নতুন কোনো রোগী ভর্তি হয়েছে কিনা হামের উপসর্গ নিয়ে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন যে হাসপাতালে আছেন সেখানকার? বৃষ্টি, হামের যে প্রকোপ সেটি কিন্তু বেড়েছে পুরো দেশব্যাপী। চট্টগ্রামও তার ব্যতিক্রম নয়। চট্টগ্রামও আমরা দেখছি যে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিনিয়ত হামের যে উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গ নিয়ে কিন্তু বাচ্চাদের ভর্তি করাচ্ছেন তাদের অভিভাবকরা। আমি যে হাসপাতালটিতে আজকে আছি, অর্থাৎ এই মুহূর্তে আছি, এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের পরে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে ডেডিকেটেডলি বাচ্চাদের যে চিকিৎসা কার্যক্রম সেটি পরিচালনা করে থাকে। তারা ইতিমধ্যে হামকে কেন্দ্র করে, হামের যে প্রভাব সেটির কারণে তারা বাচ্চাদের জন্য সেফটি যে জোন, অর্থাৎ একেবারে ডেডিকেটেড একটি ইউনিট খুলেছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন। এখানটাই আজকে নতুন করে চারটি বাচ্চা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। 4 জন বাচ্চার ক্ষেত্রে আমরা একই ধরনের অর্থাৎ কমন কিছু উপসর্গ পেয়েছি। তাদের শুরুর দিকে তীব্র জ্বর ছিল, এছাড়া তাদের বমি যেমন ছিল, কাশি ছিল। অধিকাংশ বাচ্চার ক্ষেত্রে আসলে নিউমোনিয়ার যে ভাবটি সেটি ছিল। চিকিৎসকরা যেমন বলছেন যে শুরুর দিকে অধিকাংশ বাচ্চারই আসলে তীব্র জ্বর থাকে। তীব্র জ্বরের পরপরই কিন্তু আসলে বাচ্চাগুলো খারাপের দিকে যায়। তবে এখানে মোট 6টি বাচ্চা ভর্তি রয়েছে হামের উপসর্গ নিয়ে। তাদের অবস্থা মোটামুটিভাবে এখন পর্যন্ত স্থিতিশীল। আর পুরো জেলার চিত্র যদি আপনাকে একটু বলি, আজ অর্থাৎ 2 এপ্রিল পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের যে তথ্য রয়েছে, পুরো চট্টগ্রাম জেলায় হাম আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত, অর্থাৎ ভর্তি রোগীর সংখ্যা আমরা 80 জনের মতো জেনেছি এবং নতুন করে হাম আক্রান্তের কোনো তথ্য এখন পর্যন্ত নেই। আর মৃত্যুর খবর যদি বলতে হয়, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এমন একটি খবর আমরা পেয়েছি, অর্থাৎ নতুন একটি বাচ্চা হামের উপসর্গ নিয়ে আজ মারা গিয়েছে। অর্থাৎ এ নিয়ে চট্টগ্রামে 2টি বাচ্চা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। আর প্রস্তুতির কথা যদি বলি, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে, অর্থাৎ প্রাইভেট থেকে শুরু করে সরকারি সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রাথমিকভাবে বলা চলে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে। এবং প্রাইভেট হসপিটালগুলোতে আমরা দেখছি যেহেতু তাদের আর্থিক এবং সব দিক দিয়ে তাদের প্রস্তুতি নেওয়ার অবস্থাটি ভালো, সেই জায়গা থেকে আমরা প্রাইভেট হসপিটালগুলোতে একটু বাড়তি প্রস্তুতি খেয়াল করছি। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন একেবারে
ইউনিট ভাগ করেছে এবং ইউনিট ভাগ করেই বাচ্চাদের যে চিকিৎসা কার্যক্রম সেই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম জেলার যে হামের খবরাখবর তার সর্বশেষ পরিস্থিতি। দৃষ্টি শুনছিলাম। বিস্তারিত করে জানানোর জন্য ধন্যবাদ রিফাত। হলুদে বদলাচ্ছে পাহাড়ের অর্থনীতি। রাঙামাটিতে মশলা জাতীয় পণ্যটির চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে এবার। তবে বাজার দর নিম্নমুখী এবং অবাধ আমদানির কারণে লোকসানের শঙ্কায় আছেন স্থানীয় চাষিরা। উন্নত মান ও গাঢ় রঙের কারণে রাঙামাটির হলুদের চাহিদা দেশ জুড়ে। এবারও রাঙামাটিতে উৎপাদিত হলুদ ট্রাকে ট্রাকে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। তবে দাম কমতির দিকে। পাইকারিতে প্রতিমণ হলুদ বিক্রি 7 থেকে 8 হাজার টাকায়, আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। এখান থেকে আমরা ঢাকা, শ্যামবাজার, কারণ বাজার এবং কুমিল্লা, চট্টগ্রাম, খাতুনগঞ্জ এখানে আমরা মাছগুলো পাঠাই। শুধু লস, দাম কম তো। গত বছর 9,000, 10,000, 8,000, এখন তো 7,000 নিয়েছি। গতবার আসছিল দাম একটু বেশি, এই বছর একটু এখন কম। আগে প্রথমে বেশি ছিল, এখন একটু কম। সাজো করি ন্যায্য মূল্য তো বলতে নাই, সপ্তাহে দর পরে আরো কিছু কিছু বাড়তি হয়। হলুদ চাষ ঘিরে পাহাড়ে তৈরি হয়েছে কর্মসংস্থান। জমি প্রস্তুত থেকে শুরু করে সংগ্রহ, সেদ্ধ, শুকানো ও বাজারজাতকরণ প্রতিটি ধাপে নারী শ্রমিকদের অংশগ্রহণও লক্ষণীয়। খরচ বেশি যায় তো হলুদ খেত গুড়ি ভাজতো নয়। এখন মতো চাষ করছি, আগে করে আলাদা 4-5 মন হয়, 4-5 মন লাগে। হলুদ হলে সস্তা, 5,000, 6,000, 4,000, আমি বেশি সস্তা। রাঙামাটির পাহাড়ে হলুদ চাষ ঘিরে এই অঞ্চলে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। কৃষি বিভাগের তথ্য মতে এবার 2,250 হেক্টর জমিতে চাষ করে উৎপাদিত হয়েছে প্রায় 3,420 টন হলুদ, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। এই পার্বত্য এলাকায় যেহেতু প্রচুর পাহাড় আছে এবং বাগান আছে, বাগানের নিচে পাহাড়ের ঢালে পাহাড়ের পাদদেশ যেগুলো আছে সেখানে কিন্তু হলুদের আবাদের জন্য পর্যাপ্ত জমি রয়েছে, এমনকি জমিও হলুদের আবাদ করা হয়। মশলা জাতীয় এ পণ্যের চাষাবাদ সম্প্রসারণ হলেও পাহাড়ে নেই সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা এবং উন্নত বাজার ব্যবস্থাপনা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রাঙামাটির বাঘাইছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সকাল থেকে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। বাজারে তেলের অস্বাভাবিক সংকটের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে মজুদ, সরবরাহ, বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় নিয়ম অমান্য করে 4 জনকে জরিমানা করে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনা মির্জা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।